তো চলো আমরা এখন একটা স্টোরি শুনবো। যারা কষ্ট করে আসছো তারা নিশ্চয়ই একটা গল্প শুনতে চাও। আমরা এখন একটা গল্প শুনবো। গল্পটা হচ্ছে এখানে আমাদের তাহসান এবং মিথিলার গল্প। তো ওদের খুব সুখের সংসার। এখানে এই তাহসান এবং মিথিলা বিষয়টা খেয়াল করো। এই হলো কপার সালফেট, ওদের মানে দাম্পত্যের নাম দিলাম আমরা। এই হলো কপার এবং সালফেট। এখন এই যৌগটা কেমন হয়েছে? এই কপারের মধ্যে একটা 2+ আছে আসলে চার্জ, এই সালফেটের মধ্যে একটা 2- আছে। এখন যখন ওরা একসাথে যখন জোড়া লাগছে তখন এই যে 2+ আর 2- কি হয়ে গেছে, শূন্য হয়ে আলটিমেটলি এটা CuSO4 হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো কপার সালফেট একটা যৌগ। তাহলে এই যে কপার আসলে সেখানের মধ্যে ও আলো 2+ আছে, হ্যাঁ, আর সালফেট একটা 2- আছে। আচ্ছা, এই 2+টা হচ্ছে তাহসান এবং সে হচ্ছে ধনী, আর সালফেট হচ্ছে 2- ওলে মিথিলা ও হচ্ছে ঋণী এবং ঋণাত্মক আছে। ওকে, তো এখন এই তাহসান আর মিথিলা এর হচ্ছে কপার এবং সালফেট, ওরা একটা যৌগ গঠন করছে। আচ্ছা, তো কপার সালফেট জিনিসটা আসলে হয়েছে কিভাবে? মূলত এই কপারটা ছিল আগে এই কপার 2+, সালফেটটা ছিল SO4 2-। এখন ওরা একসাথে থাকার কারণে এই 2+ আর 2- এটা কাটাকাটি চলে গেছে, নিউট্রাল হয়ে গেছে। তাহলে আমরা এই 2+ আর 2- লিখি না, শুধু কপার সালফেট লিখছি। কিন্তু ওর তো 2+ আছে ওর কাছে, ওর 2- ওর কাছে আছে। যখন ওরা একত্রে বসবাস করতেছে তখন 2+ আর 2- কাটাকাটি চলে গেছে। এখন এখানে জিঙ্কের উপস্থিতি ঘটে গেছে। জিঙ্ক হচ্ছে সৃজিত, সে হচ্ছে সক্রিয়তা সিরিজের সে উপরে। দেখো যে কপারও কিন্তু একটা ধাতু, কপার ধাতু না, কপারও ধাতু, জিঙ্কও একটা ধাতু, জিঙ্কও একটা ধাতু। কপার হচ্ছে তামা আর জিঙ্ক হচ্ছে দস্তা। ধাতুদের যে সক্রিয়তা সিরিজ, পাওয়ার সেই পাওয়ারের দিকে, সক্রিয়তার দিকে জিঙ্ক অনেক উপরে, কপার হচ্ছে গরিব, খুব গরিব একটা ধাতু। সে একটু লেডিস টাইপের আর কি সে। তো এখন যেহেতু লেডিস টাইপের কপার, একটু জিঙ্ক যেহেতু এখানে চলে আসছে, এখন জিঙ্ক কি ঘটনা ঘটাবে সেই জিনিসটা আমরা এখানে একটু দেখব। দেখো, এই জিঙ্ক সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। তা 2টি ইলেকট্রন ত্যাগ করার ফলে সে কি হয়ে গেল, সে জিঙ্ক 2+ হয়ে গেল। এগুলো আমি কিন্তু তোমাদের গতকালকে ক্লাসে কিন্তু পড়াইছিলাম যে 2টি ইলেকট্রন দিলে কেন চার্জটা প্লাস হয়ে যায়। আর যারা বুঝো নাই তোমাদের জন্য বলি, ধরো সোডিয়াম, তাহলে সোডিয়াম ওর পারমাণবিক সংখ্যা 11, তার মানে কি ওর 11টা প্রোটন আছে এবং ওর ইলেকট্রনে কিন্তু 11টা, সেই জন্য ও চার্জ হচ্ছে 0। এখন যদি এরকম হয় যে সোডিয়াম ও একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিছে, প্রোটন তো কাউকে দেয় নাই, প্রোটন কিন্তু 11টা রয়ে যায়। যখন একটা ইলেকট্রন সে কাউকে দিয়ে দেয় তখন ওর ইলেকট্রন হয়ে যায় কয়টা, 10টা। তাহলে 10 জনের চার্জ হচ্ছে -10, 11 জনের চার্জ হচ্ছে +11। প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তো যোগ বিয়োগ করলে এখানে কত আসবে, +1 আসবে। তাহলে একটা ইলেকট্রন যদি কাউকে দিয়ে দেয় একটা +1 চার্জ হয়, 2টি ইলেকট্রন দিয়ে দিলে 2টা +2 হয়। ওকে, তো তাহলে আমাদের সৃজিত আসলো আলোচনায়, সে হচ্ছে জিঙ্ক, সে 2টি ইলেকট্রন দিয়ে দিয়ে মানে আমরা ডানে লিখছি প্লাস দিয়ে, তাহলে দিয়ে দেওয়ার কারণে সে কিসে রূপান্তরিত হইলো, সে জিঙ্ক 2+ হয়ে গেল এবং 2টি ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, এগুলো দাবি ছেড়ে দিচ্ছে, কয় এগুলা তোমরা কেউ একজন নিয়ে যাও। ওকে, আচ্ছা আচ্ছা, তাহসান ছিল কপার 2+, তাই না? এটা ছিল তাহসান, কপার 2+, এটা কে ছিল, তাহসান ছিল। তাহসান ইলেকট্রন বেশি আছে নাকি কম আছে বলো? ও হলো কপার 2+, ওর কি ইলেকট্রন কম আছে নাকি বেশি আছে? দ্রুত গতিতে বলো। ওর ইলেকট্রন কম আছে, কারণ কম না থাকলে এখানে প্লাস কেন হবে, রাইট? তাহলে 2টি ইলেকট্রন কম আছে। এখন এই যে তাহসান যে ছিল কি Cu2+, সে সৃজিতের দেয়া 2টি ইলেকট্রন গ্রহণ করলো। এ ছিল তাহসান, সে ছিল 2+, তাই না? সে 2+ ছিল, কারণ সে 2+ চার্জ নিয়েই তো সে মিথিলার সাথে ঘর সংসার করতেছিল। এই 2+, সে 2টি ইলেকট্রন কি করলো, গ্রহণ করলো। এখন 2টি ইলেকট্রন নেওয়ার কারণে ওর এখন ইলেকট্রন প্রোটন কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। ও 2+ কেন হয়েছে,
কারণ দুটি ইলেকট্রন কম ছিল, এই জন্য 2+ ছিল সে। এখন যখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করে ফেলছে, এখন ইলেকট্রন প্রোটন সমান, এখন সে আবার তার আর কোনো চার্জ নাই, সে আবার কপার হয়ে গেছে, সে এখন নিউট্রাল হয়ে গেছে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটলো, আমরা সেই ঘটনাটা আবার একটু বলি। দুটা ঘটনা ঘটছে। ও হচ্ছে সৃজিত, সে দুটি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সে জিঙ্ক 2+ হয়ে গেছে। ও ছিল তাসান, ও দুটি ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে কপার হয়ে গেছে। এ পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো, কারা কারা বুঝতে পারছো হাত তোলো। শুধু আর্টস কমার্স, সায়েন্স না, অনলি আর্টস কমার্স। যারা আজকে প্রথম ক্লাসে আসছো তুমি একটু বুঝবা না এগুলা, কারণ ওই যে প্লাস মাইনাস কেমন হয়েছে আমি বুঝছি, তোমার এটা নেট গ্যাঞ্জাম লাগতেছে যে এটা কেন প্লাস মাইনাস হয়, ইলেকট্রন দিলে কেন প্লাস হয়, নিলে কেন মাইনাস হয়, আগের লেকচার সেগুলো আছে, হ্যাঁ সেটা দেখলে বুঝে যাবা। আচ্ছা, তাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, এটাকে আমরা লিখি। সায়েন্স তো তুমি এগুলো তো আগে থেকে পারো, ছোটবেলা থেকে, তোমার আর বোঝার দরকার কি, তুমি তো এখন পড়াবো ওটা আরো। তোমরা এখানে অন্যদের হেল্প করবা, কেউ যদি না বুঝে, তোমরা না বুঝলে টেলিগ্রাম গ্রুপে লিখবা, বিজ্ঞানীরা তোমাদের হেল্প করবে, বিজ্ঞানীদের কাজ হলো তোমাদের হেল্প করা। যে যেটা পারো না সারা কিন্তু বুঝাবে, তোমাদেরকে আর্টস কমার্স জিকে হেল্প করবে, ওরা জিকে অনেক ভালো করে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যদি এটা এই বিক্রিয়াটা যদি আমরা লিখি হবে, হ্যাঁ যদি লিখি আমরা, তাইলে আমরা এই দুটি ইলেকট্রন কি ওই যে পক্ষান্তরগুলো কাটাকাটি চলে যাবে, তাই না? এটা সমীকরণ ধরে, এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2। তার মানে কি লিখবো এখানের মধ্যে, এই পাশে বাম পাশে কি আছে, বাম পাশে আছে আমাদের জিঙ্ক আর আছে কপার 2+, ডান পাশে আছে আমাদের জিঙ্ক 2+ এবং কপার। এই দুটি ইলেকট্রন দুই পাশে কাটাকাটি গেছে গা, অথবা তুমি কাটাকাটি না করতে চাও পক্ষান্তর করে বিয়োগ করলে তো তোমার কাটাকাটি চলে যাবে, রাইট? এরকম লিখতে পারি কিনা, এরকম লিখতে পারি কিনা বলো, লিখতে পারি। তাইলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, সৃজিত দুটি ইলেকট্রন দিয়ে দিছে, কাকে? তাসানকে দিয়ে দিছে, দিয়া সে 2+ হয়ে গেছে। আর তাসান ভাই সে আগে কপার 2+ ছিল, আগে কপার 2+ সে ছিল, কিন্তু সে সৃজিতের দেয়া দুটি ইলেকট্রন নিয়ে সে আবার নিউট্রাল হয়ে গেছে, নিরপেক্ষ হয়ে গেছে। আচ্ছা, সৃজিত প্রথমে কি নিরপেক্ষ ছিল নাকি ধনী ছিল বলো, ধনাত্মক ছিল নাকি নিরপেক্ষ ছিল? সৃজিত প্রথমে কি ছিল চিন্তা করে বলো, হে আরে প্রথমে কি ছিল ভাইরে? সৃজিত প্রথমে নিউট্রাল ছিল, নিরপেক্ষ ছিল, শূন্য না ও চার্জ আছে নাকি, ও তো শূন্য, নিউট্রাল ছিল। সে দুটি ইলেকট্রন দিয়েই তো সে জিঙ্ক 2+ হয়েছে। আর তাসান প্রথমে সে 2+ ছিল, তারপর সে দুটি ইলেকট্রন নিছে, নিয়ে বেশি নিউট্রাল হয়ে গেছে আবার। ওর 2+ মানে কি, ওর ঋণ কম আছে, দুটি ইলেকট্রন কম আছে ওর, এখন দুটা ইলেকট্রন সে নিয়ে সে এখন নিরপেক্ষ হয়ে গেল। তাহলে পুরো জিনিসটাকে আমরা সামারি করি। আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটছে, এখন যেহেতু সৃজিত আবার ধনী হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে, মিথিলের তো কোনো চেঞ্জ হয় না, সে তো আগে থেকে সালফেট ছিল, সে ছিল কি আগে থেকেই এরকম SO4 2- ছিল, সালফেট ছিল আগে থেকেই সে, হ্যাঁ। তাহলে সে এখন ধনী সৃজিতকে গ্রহণ করছে, মিথিল আগে থেকে SO4 2-, হ্যাঁ, ওর এখানে ও কোনো কিছু করে নাই। তার মানে আমরা এখন ফাইনালি কি ঘটনা ঘটলো, ফাইনালি এখন এই জিঙ্কের 2+ আর মিথিলার ও তো আগে থেকে 2-, এই দুজনে মিলিত হয়ে কি হয়ে গেল, জিঙ্ক সালফেট হয়ে গেল। ওর প্লাস আর ওর মাইনাস দুইটা এখন নিউট্রাল হয়ে গেল, ওরা হইলে একটা যৌগ হয়ে গেল জিঙ্ক সালফেট, হ্যাঁ। আর তাহসান ভাই উনি আলাদা হয়ে গেল। ফাইনালি এই ঘটনাটা ঘটে গেল। পুরো জিনিসটাকে আমরা যদি সামারি করি তাহলে ঘটনাটা হলো এরকম। প্রথমে দেখো কপার সালফেট, এই কপার সালফেট মানে কি, এখানের মধ্যে কপার 2+ আছে এবং সালফেট 2- আছে, এই দুজনে মিলে সংসার গঠন করছে কপার সালফেট, হ্যাঁ, ধনাত্মক ঋণাত্মক নিয়ে দুজন সংসার গঠন করছে। এখান দিয়ে জিঙ্ক ঢুকে গেছে, এবং জিঙ্ক যেহেতু বেশি সক্রিয়, জিঙ্ক তখন ও কপারের কইলো বেটা তুই দুটি ইলেকট্রন নে, নিয়া তখন ওকে আলাদা করে দিল, তুই বেটা দুটি ইলেকট্রন নে, নিয়া ওর কয় তুমি আলাদা হয়ে যাও। এবং জিঙ্ক নিজে 2+ হয়ে গেল, এই যে জিঙ্ক সে নিজে হয়ে গেল 2+, এবং সে
ওই সালফেটটাকে গ্রহণ করলো, গ্রহণ করে তার আবার জিঙ্ক সালফেট হয়ে গেল। তাহলে এই যে এতক্ষণ আমরা যে জিনিসটা পড়লাম ইহাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এখন আসে আমরা এবার পড়ি আবার আগের জিনিসটা। সৃজিত ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বিক্রিয়া বলে। জারণ বিক্রিয়ার ইংরেজি নাম হলো অক্সিডেশন। সৃজিত ইলেকট্রন ত্যাগ করেছে, ত্যাগ করা মানে জারণ। তাসান ইলেকট্রন গ্রহণ করেছে, এটা বিজারণ বিক্রিয়া। গ্রহণ করাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। তো এই সৃজিত জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ হয়েছে, এটা জারণ বিক্রিয়া। আর তাসান কপার 2+ ছিল, ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সে আবার কপার হয়ে গেছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ মানে ইলেকট্রন দান, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। আমরা এটা যদি মনে রাখি যে ওয়েল রিগ, হ্যাঁ, অক্সিডেশন ইজ লস অফ কি, লস অফ ইলেকট্রন। অক্সিডেশন ইজ লস, ইলেকট্রন লস করা। আর রিডাকশন ইজ গেইন। তাহলে রিডাকশন মানে হচ্ছে ইলেকট্রন গেইন করা, ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমরা মনে রাখতে পারবো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। এখন আসো, আচ্ছা এই যে সৃজিত ভাই, তো সৃজিত ভাই যে এই যে ইলেকট্রন যে দুটা দিল, আচ্ছা তাসান না থাকলে কি সে দিতে পারতো ইলেকট্রন? তাসান ওকে একটু নরম সরম পায়া সে কইলো ওরে দুটি ইলেকট্রন ধরা দিয়া দিল, কই বেটা তুই দুটি ইলেকট্রন নেয়। তাসান না থাকলে কি আমরা করতে পারতো? সে করতে পারতো। ওরা ওখানে তাসানের বদলে ওখানে অন্য আরেকটা লোক আছে, সে আবার খুবই সৃজিত পাওয়ারফুল, এটা পারতো না। দেখা যেত যে ওকে এমন একটা মাই দিয়েছে, দেখা গেলো সে তোমার ওর নিজের নাম ভুলে গেছে, এরকম হইতে পারতো। তাসানকে এখন বোকা পায়া সে দুটি ইলেকট্রন ধরাই দিল। তার মানে আমরা এটা স্বীকার করতেছি যে তাসান যদি না থাকতো তাহলে কিন্তু সৃজিত দুটি ইলেকট্রন দিতে পারতো না। তা তাসান উপস্থিত থাকায় জারণ বিক্রিয়াটা ঘটেছে, তাসানের কারণে জারণ বিক্রিয়াটা ঘটছে, সেই জন্য তাসান হচ্ছে জারক। তাইলে তাসান কি করছে? সৃজিতের জারণে হেল্প করছে, সে হইল জারক। ধরো যে শিক্ষক মানে কি? যে অন্যকে শিক্ষা দেয় সে শিক্ষক। যে গায়ক, সে অন্যকে গান শোনায়, সে হলো গায়ক। হ্যাঁ, তাহলে যে অন্যকে জারণ করায় সে হলো জারক। তাসান হচ্ছে জারণ করাইছে। কাজ জারণ করাইছে বলো? তাসান কাজ জারণ করাইছে, সৃজিতে জারণ করাইছে, তাহলে তাসান হচ্ছে জারক। তাসান সৃজিতে জারণ ঘটাইছে, তাসান হচ্ছে জারক। তাহলে বলো তাসান যে জারক, সে কি ইলেকট্রন গ্রহণ করছিল নাকি ত্যাগ করছিল? তাসান হচ্ছে জারক, সে কি ইলেকট্রন গ্রহণ করছিল নাকি ত্যাগ করছিল? তাসান ইলেকট্রন গ্রহণ করছিল। তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে, অন্যের জারণ ঘটায়। কারণ যদি সে ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে অন্য লোকের জারণ তো ঘটতো না। যেহেতু সে অন্য লোকে জারণ করে, কিভাবে করে? নিজে ইলেকট্রন দুটো গ্রহণ করে, অন্য লোকে জারণ ঘটায়, সেজন্য সে হচ্ছে জারক। অপরদিকে সৃজিত ভাই যদি এখানে না থাকতো তাহলে তাসান ভাই ইলেকট্রন কই পেতো? আচ্ছা তাসান ভাই ইলেকট্রন যে গ্রহণ করলো সেটা কোন ধরনের বিক্রিয়া? জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? তাসান ভাই যে ইলেকট্রন গ্রহণ করলো ওইটা কি জারণ বিক্রিয়া নাকি বিজারণ বিক্রিয়া? এই তাসান ভাই যে ইলেকট্রন গ্রহণ করলো, আরে ইলেকট্রন গ্রহণ করাটা বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ করাটা বিজারণ বিক্রিয়া। তা তাসান ভাই এই যে ইলেকট্রন যে গ্রহণ করলো এটা বিজারণ বিক্রিয়া, তাই না? এখন তাসান ভাই গ্রহণ করতে পারছে কেমনে? সৃজিত ভাই না দিলেও গ্রহণ করতে কোত্থেকে? তাহলে সৃজিত এখানে উপস্থিত থাকায় বিজারণটা সম্পন্ন হয়েছে। যেহেতু সৃজিত ভাই আরেকজনের বিজারণ ঘটাইছে, সুতরাং উনি হচ্ছেন বিজারক। বলো সৃজিত কি গ্রহণ করছে নাকি দান করছে ইলেকট্রন? সৃজিত ইলেকট্রন কি করছে? গ্রহণ করছে নাকি দান করছে? সে ইলেকট্রন দান করছে। তার মানে বিজারক ইলেকট্রন দান করার মাধ্যমে অন্য লোকের বিজারণ ঘটায়। বিজারক ইলেকট্রন দান করার মাধ্যমে অন্য লোকের বিজারণ ঘটায়। তাহলে সৃজিত ভাই ইলেকট্রন দান করার মাধ্যমে তাসান ভাইয়ের বিজারণ ঘটাইছে। অপরদিকে তাসান ভাই ইলেকট্রন গ্রহণ করে সৃজিত ভাইয়ের কি ঘটাইছে? জারণ ঘটাইছে, সেই জন্য সে জারক। আচ্ছা এনি বলছে উল্টা, এনি উল্টা না তো। জারক
আরেকজনের জারণ করবে, কিন্তু নিজে কি হবে? নিজে বিচারিত হবে। আর বিচারক অপরের বিচারণ করবে। ধরো শিক্ষক মানে কি? যে অন্যকে শিক্ষা দেয়, সে শিক্ষক, তাই না? নিজেকে শিক্ষা দিলে তো শিক্ষক হয় না। তাহলে জারক মানে যে আরেকজনের জারণ করবে, বিচারক মানে যে আরেকজনের বিচারণ করবে। এবার ক্লিয়ার? এখন আসো মনে রাখা সুবিধার্থে, তাহলে তোমরা এটা মুখস্থ করে ফেলছো, তাসান কিন্তু জারক, তাই না? তাহলে ইলেকট্রন সে গ্রহণ করে, জারক ইলেকট্রন গ্রহণ করে। আর সৃজিত হচ্ছে বিচারক, সে ইলেকট্রন দান করে। তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিচারক ইলেকট্রন দান করে। হ্যাঁ, অন্যকে যা করবে সেই অনুযায়ী তার নাম হবে। তাহলে বলো তো, ইলেকট্রন দানকে কোন ধরনের বিক্রিয়া বলে? ইলেকট্রন দানকে কোন ধরনের বিক্রিয়া বলে? ইলেকট্রন দানকে কোন ধরনের বিক্রিয়া বলে? ইলেকট্রন দানকে বলা হয় জারণ বিক্রিয়া। সো অক্সিডেশন ইজ লস। আর অক্সিজেন গ্রহণকে কোন বিক্রিয়া বলে? ইলেকট্রন গ্রহণকে বিজারণ বিক্রিয়া বলে। ওকে। আর জারক বিজারক, জারক মানে তাহসান ভাই, উনি ইলেকট্রন গ্রহণ করছে। আর বিজারক মানে সৃজিত ভাই, উনি ইলেকট্রন দান করছে। আচ্ছা, তো চলো আমরা এতক্ষণ এই যে ওই ভাইদের যে জিনিসটা আমরা দেখলাম, চলো আমরা ভাইদের জিনিসটা আমরা একটু তোমার ভিডিও দেখি। চলো, তবে ওনাদের পার্সোনাল জিনিস আমরা দেখে লাভ হবে না, আমরা এটা দেখলে আবার ঝামেলা আসতে পারে। আমরা অন্য জিনিস দেখি। হ্যাঁ, চলো। এবার দেখো যে রিডিউসিং এজেন্ট মানে হচ্ছে বিজারক। তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক। তাহলে জারকটাকে, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। জারকটা আমরা বলবো কি? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আমরা শিখলাম অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারক রিডিউসিং এজেন্ট, সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে শিখে গেলাম আমরা। তাহলে রিডক্স রিঅ্যাকশন হচ্ছে যেখানে ইলেকট্রনের আদান প্রদান হয়। এখন আমরা একটু আগে যে বিক্রিয়াটা দেখতেছিলাম সেটা একটু দেখি। চলো। জিঙ্ক মানে আমাদের যে ছিল সৃজিত, ও এখন বলতেছে যে সে কপার সালফেটের দ্রবণের সাথে সে রিঅ্যাক্ট করবে। এই যে দেখা যাচ্ছে কপার সালফেট, যেখানে কপার আয়ন আছে এবং সালফেট আয়ন আছে এবং তারা একসাথে বসবাস করতেছে। জিঙ্ক দেখো কি করতেছে, এই দেখো কপার আয়ন এবং সালফেট আয়ন ওরা একত্রে কপার সালফেট হিসেবে ওরা বসবাস করতেছে সুখে শান্তিতে। জিঙ্ক বলতেছে আরে আমি তো অ্যাক্টিভিটি সিরিজের উপরে, কপারের উপরে আমি। সে কি করবে? দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে। এখন জিঙ্ক বললো যে আমি এখন কপারকে এখান থেকে সরাই দিব। এই দেখো জিঙ্ক নাচানাচি করতেছে, সে এখন প্রসেসটা শুরু করবে। এই যে দেখো কপার সালফেট, তো জিঙ্ক সে দুটো ইলেকট্রন ত্যাগ করলো। দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক হয়ে গেল জিঙ্ক আয়ন, মানে জিঙ্ক 2+ হয়ে গেল সে। এখন জিঙ্ক আয়ন মানে জিঙ্ক 2+, সে দেখো এই যে কপারকে বাড়ি মেরে এখান থেকে সরাই দিল। সরাই দিয়ে জিঙ্ক আয়ন মানে জিঙ্ক 2+ এবং সালফেট আয়ন ওরা এবার একত্রে লেগে গেল। আর অপর দিকে কপার ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে সে এখন কপার অণু হয়ে গেল। এই যে দেখো জিঙ্ক আয়ন এবং সালফেট আয়ন
ওরা দুজনে মিলে হয়ে গেল কি জিঙ্ক সালফেট। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশনটা কি হলো জিঙ্ক প্লাস কপার সালফেট। তাহলে জিঙ্ক থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেল জিঙ্ক 2+। এই জিঙ্ক 2+ আর ওই কপার সালফেটের মধ্যে সালফেট 2-, দুজন মিলে জিঙ্ক সালফেট গঠন করে ফেললো। আর কপার সালফেটের মধ্যে যে কপার 2+ আয়নটা যেটা ছিল সে কি হয়ে গেল দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কি হয়ে যাবে, সে এখন কপার হয়ে যাবে। ইলেকট্রন দান করলে বা গ্রহণ করলে তখন আয়ন হয় আর কি, বুঝতে পারছো? যেমন জিঙ্ক হচ্ছে পরমাণু, আর যখন জিঙ্ক 2+ হয় তখন সেটা আয়ন। কপার হচ্ছে পরমাণু, কপার 2+ যখন হবে তখন সেটা আয়ন হয়ে যায়। এই দেখো জিঙ্ক সালফেট আর কপার 2+, দুটি ইলেকট্রন গ্রহণ করে সে কপার হয়ে গেল। আমরা যেটা সিজিত এবং তাসানের যেটা পড়ছিলাম, তাহলে দেখো জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+ হচ্ছে এটা হলো অক্সিডেশন, আর কপার 2+ থেকে কপার হয়েছে সেটা হচ্ছে রিডাকশন। তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রন প্রদান, আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। সালফেটের একজন থাকলে হলো, রাইট, সালফেটের তো প্লাসওয়ালা কেউ থাকলে হবে। তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বা আয়ন, এটা কপার 2+ আয়ন ছিল, তাই না? ইলেকট্রন ত্যাগ করে, ফলে ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে। যেমন এই জিঙ্ক সে দুটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সে জিঙ্ক 2+ হয়ে গেছিল, এটাকে জারণ বিক্রিয়া বলে। আর অপরদিকে যে বিক্রিয়ায় কোনো পরমাণুমূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণের ফলে তার ঋণাত্মক চার্জ বৃদ্ধি বা ধনাত্মক চার্জ হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। যেমন এই কপার 2+ সে দুটি ইলেকট্রন গ্রহণ করার কারণে সে এখন কপার শূন্য হয়ে গেছে, কোনো তার চার্জ নাই, ধনাত্মক চার্জটা কমে তার চার্জটা কি হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। যারা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। আর এখন চলো আমরা পরীক্ষার জন্য আমরা হচ্ছে যে জারকগুলোর একটু উদাহরণগুলো একটু পড়ি। তাহলে জারকগুলো হচ্ছে একটু তোমার আমরা যে একটু আগে যে পড়লাম জারক, হ্যাঁ, জারকগুলো হচ্ছে মেইনলি অধাতু, একটু হালকা হালকা লেডিসের কি, ওগুলা লেডিসগুলো কে আছে এখানের মধ্যে, অক্সিজেন, ফ্লোরিন আছে। সরি, আবার এখানে মেয়েরা আবার মাইন্ড করবে, বলবো যে ভাই আপনি তো এন্টি ফেমিনিস্ট কথাবার্তা বলতেছেন। না, আমি মানে মজা করার জন্য বলছি আর কি, আবার তোমরা মাইন্ড করো না, পরে মামলা করে দিও আমার নামে। যেগুলো অধাতু আর কি, হ্যাঁ, যেগুলো অধাতু তারা হচ্ছে যে তোমার, মানে তোমাদেরকে বলি নাই, অন্য মেয়েদেরকে বলছি, অন্য তোমরা যারা ক্লাস আছে তোমাদেরকে বলি নাই। অধাতুগুলো হচ্ছে মেইনলি হচ্ছে জারক। তাহলে তবে সব অধাতু না, আবার কার্বন একটাকে সামনে পড়বো, ব্যতিক্রম আছে। তাহলে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাইট্রিক অ্যাসিড, সালফারিক অ্যাসিড, পারক্সাইড। তো এরা হালকা লেডিস হলে এগুলো কিন্তু শক্তি আছে। এই শুনো, হালকা লেডিস হলে ধরো নাইট্রিক অ্যাসিডের মধ্যে চুবাই দিলে কি হবে তোমরা বলো তো? ধরো নাইট্রিক অ্যাসিডে চুবাই দিলে কি অবস্থা হবে, কি অবস্থা হবে বলো? এই রূপের আগুনে তুমি পুড়ে যাবে। কিন্তু সালফারিক অ্যাসিড দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই না, একদম পানির মতো সাদা, কিন্তু তোমার যদি চুবাই দেওয়া হয় কি হবে, তুমি কঙ্কাল হয়ে যাবে একদম। তাহলে তোমার চুবাই দেওয়া হইলো, একদম কঙ্কাল হয়ে যাবে। সেগুলো হচ্ছে জারক, এগুলো অত্যন্ত শক্তিশালী জারক। সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খুবই শক্তিশালী জারক, একদম ঘটনা খালাস হয়ে যাবে। তাহলে পরীক্ষায় এখান থেকে কি কোশ্চেন আসবে, নিচের কোনটি জারক নয় বা নিচের কোনটি জারক। কালকে তোমাদের যে পরীক্ষা থাকবে সেখান থেকে এখান থেকে কোশ্চেন থাকবে, এই স্লাইডটা থেকে কোশ্চেন থাকবে, নিচের কোনটি জারক বা নিচের কোনটি জারক নয়, দুইভাবে কোশ্চেন আসতে পারে। বিজারক মানে যে ইলেকট্রন আরেকজনকে দিয়ে দেয়। আমাদের ভিডিওর মধ্যে কে ছিল বিজারক বলো তো, তাসান নাকি সৃজিত? কে ছিল বিজারক? তাসান ছিল জারক, এটা মনে রাখলে হবে, তাজা, হ্যাঁ, তাহলে তোমার আজীবন মনে থাকবে। সৃজিত ছিল বিজারক, তাসান হচ্ছে জারক, ইলেকট্রন গ্রহণ করছিল সে, তাই না? আর সৃজিত ছিল বিজারক, ইলেকট্রন সে ত্যাগ করছিল, তাহলে বিজারক ইলেকট্রন ত্যাগ করে। তো এইটা তোমরা মুখস্থ করতে হবে যে কিছু বিজারকের উদাহরণ, সকল ধাতু, হ্যাঁ, তারপরে হাইড্রোকার্বন, কার্বন, এগুলো হচ্ছে বিজারক। কার্বন অধাতু হইলো, এটা কিন্তু বিজারক। হাইড্রোকার্বনগুলো তো ধাতু না, তাও গেলে বিজারক। তাহলে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। পরীক্ষা আসবে নিচের কোনটি বিজারক নয়। ধরো এখানের মধ্যে তোমার সোডিয়াম দিল, জিঙ্ক দিল, তারপর হচ্ছে তোমার আরেকটা দিল সে অ্যালুমিনিয়াম, হ্যাঁ, আরেকটা দিল তোমার এখানে অক্সিজেন, এরকম দিল। তারপর আসো
হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু দেখো ও কিন্তু এদের মতোই কিন্তু সে কিন্তু জারক না, ওদের মতো হইলো ও দলছুট, ওদের সাথে নাই কিন্তু, হ্যাঁ ও ওদের ধাতুদের সাথে আছে। ওকে, আচ্ছা তাহলে এই স্লাইডটা আমি মুখস্থ করবো। এইখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন, হ্যাঁ যে কার্বন হচ্ছে একটা সধাতু হইলো, সে কিন্তু বিজারক। তাইলে আমরা জারণ বিজারণের যে কঠিন জিনিসটা আমরা শিখলাম, এই জারণ বিজারণ টপিকটা তোমার প্রিলিতে তো লাগবে, রিটেনেও তোমার কিন্তু লাগবে। এখানে কনসেপ্টটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন পরীক্ষার প্যাটার্ন অনেক পাল্টা গেছে, তুমি যদি না বুঝো তাহলে আনসার করতে পারবে না। তো জারণ আর বিজারণ বিক্রিয়াকে আলাদা করে ঘটা সম্ভব না, এটা একসাথেই ঘটবে, রাইট? কারণ একজন যদি দেয়, নেয়ার মতো লোক না থাকলে ও দিবে কিভাবে? আর ও যে নিচ্ছে, দেওয়ার মতো না থাকলে ও নিবে কোত্থেকে? তার মানে জারণ বিজারণ সবসময় যুগপৎ ঘটে, একসাথে ঘটে, এই জন্য বিক্রিয়াটাকে বলা হয় রিডক্স। রিডাকশন এবং অক্সিডেশন জিনিসটা একসাথেই ঘটে। ওকে, এখন তোমাদের নিশ্চয় মনে আছে যে সৃজিত ভাই সে দুটো ইলেকট্রন দিয়ে দেওয়ার কারণে সে কিন্তু জিঙ্ক 2+ হয়ে গেছিল। তাইলে দুটি ইলেকট্রন দেওয়ার কারণে সৃজিত ভাইয়ের মধ্যে একটা চার্জ ক্রিয়েট হয়েছে। কত চার্জ ক্রিয়েট হয়েছে বলো তো? কত চার্জ ক্রিয়েট হয়েছে? 2+ চার্জ ক্রিয়েট হয়েছে। এই 2+ হচ্ছে এই জিঙ্কের, এই জিঙ্ক 2+ এর জারণ সংখ্যা। এই জারণ সংখ্যা কত? আগে ছিল কত? 0। আগে চার্জ ছিল 0, এখন হয়ে গেছে 2+। এবার আসো, কপার 2+ ছিল তাসান, সে দুটি ইলেকট্রন নিছে, নিয়ে সে কপার হয়েছে। আচ্ছা এই কপারে চার্জ কত বলো তো? এই কপারে চার্জ কত দ্রুত বলো? 0, কোনো চার্জ নাই, এছাড়া কত? 0। তাহলে আগে ছিল 2+, এখন হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, রাইট? জারণ বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। ওকে, আচ্ছা তাহলে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা কি? ও জিঙ্কের চার্জ বুঝো নাই? কোনো চার্জ নাই, 0। চার্জ থাকলে তো আমরা প্লাস মাইনাস লিখতাম। ধর আমরা এখানের মধ্যে শুধু জসিম লিখলাম, তো জসিমের কোনো চার্জ নাই। যদি লিখলাম জসিম প্লাস, তাহলে জসিমের চার্জ প্লাস। যদি লিখলাম জসিম 2+, তাহলে জসিমের চার্জ 2টা প্লাস আছে। যদি লিখতাম আমরা এখানের মধ্যে জসিম 2-, তাহলে জসিমের চার্জ 2-। বুঝছো জসিম? এই তো ওকে তো কোনো চার্জ নাই, 0। এখন দুটি ইলেকট্রন দিয়ে ও 2+ হয়ে গেছে। কপার আগে 2+ ছিল, এখন দুটো গ্রহণ করে 0 হয়ে গেছে। তাহলে এই যে 0, এই যে 2+, এই 2+, এই 0, এগুলোকে জারণ সংখ্যা বলে। এগুলো কি বলে? জারণ সংখ্যা বলে। তাহলে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ছে নাকি কমছে? জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ছে নাকি কমছে? 0 থেকে 2+ হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে। তাহলে যে বিক্রিয়া জারণ সংখ্যা বাড়ে ওইটা জারণ বিক্রিয়া। এটাও শিখলাম। আচ্ছা, এখানে 2+ থেকে 0 হয়ে গেছে, বাড়ছে নাকি কমছে? 2+ থেকে 0 হয়ে গেছে, কমছে। তাহলে যে বিক্রিয়া জারণ সংখ্যা কমে ওটা বিজারণ বিক্রিয়া। তাহলে আর একটা সংখ্যা আমরা শিখতে পারলাম, ডাবল সংখ্যা শিখলাম আর কি। ওকে, তো এখন আসো আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করব, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে কয়েকটা সূত্র আগে জানি, চলো। স্বাভাবিক বা মুক্ত অবস্থায় সব মৌলের জারণ সংখ্যা 0। ধরো আমি লিখলাম শুধু সোডিয়াম, ও জারণ সংখ্যা কত? কিছু আছে? 0, ও তো চার্জ নাই, 0, তাই না? জারণ সংখ্যা 0। তার মানে জারণ সংখ্যা আসবে যখন সে যৌগ ফরমেশন করতে যাবে কোথাও, তখন জারণ সংখ্যার একটা ব্যাপার আসবে। এই যে পুরো যৌগটা আমরা লিখলাম, এই যে পুরো যৌগটা আমরা লিখলাম, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পুরো যৌগটা যে লিখলাম, এই পুরো যৌগটা চার্জ আছে কিনা বলো? এখানের মধ্যে কোনো চার্জ নাই। তাহলে এই পুরো যৌগটার জারণ সংখ্যা কত? 0। তাহলে যৌগ জারণ সংখ্যা 0। এখন ঘটনা আছে এখানের মধ্যে আলাদা আলাদাভাবে ছিল, এরও চার্জ ছিল, এরও চার্জ ছিল। যেমন মিথিলা তাসানের বিক্রিয়ার মধ্যে আমরা যদি একটু ফিরে যাই সেইখানে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা যদি সেই বিক্রিয়াটা যদি ফিরে যাই, তাইলে এইখানে আমরা একটু বলা ট্রাই করি। এইখানে কপার কত ছিল বলো তো জারণ সংখ্যা? কপার কত ছিল এখানে? কপার কত ছিল?
2+, ওকে। এখানে কপার কত? 0, ওকে। জিঙ্ক এখানে কত ছিল? 0 ছিল। এখানে জিঙ্ক কত? এখানে জিঙ্ক কত? 2+। আচ্ছা, সালফেট কত? এখানে সালফেট কত? এই সালফেটটা এখানে কত? 2-, তাই না? এখানে সালফেট কত? এখানে সালফেটটা 2-, ওকে। এখন কপার 2+এরও হ্রাস বৃদ্ধি ঘটছে, জিঙ্কেরও ঘটছে। কার চেঞ্জ হয় না জারণ সংখ্যা? জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই কার বলো? কার চেঞ্জ হয় নাই? সালফেটের জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই। যার চেঞ্জ হয় নাই ও আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, ও এখানে দর্শক। আসলে বিক্রিয়া করছে কে? বিক্রিয়া করছে এই বড় ভাই, এই বড় ভাই, এই দুজন বিক্রিয়া করছে। এই যে উনি এবং উনি ওনারা বিক্রিয়া করছে, উনি ছিল দর্শক, দুধবাদ ছিল। এই জন্য ওনার জারণ সংখ্যা কি হয় নাই? চেঞ্জ হয় নাই, ওনার জারণ সংখ্যা পাল্টায় নাই। এটাকে বলে দর্শক। উনি এখানে জাস্ট দুধভাত হিসেবে ছিল। তাইলে আসো, জারণ সংখ্যা যা চেঞ্জ যদি না হয় তাহলে জারণ বিজারণ বিক্রি হবে না, ওর জারণ বিজারণ কিছুই হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে আসো। এখন আমাদের এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে যৌগটা, এখানে দুটো আয়ন আছে। একটা হচ্ছে ম্যাঙ্গানেট, ও হচ্ছে MnO4-। আচ্ছা, অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত হইয়া একটা পরমাণু নিয়ে আচরণ করলে ওগুলাকে যৌগমূলক বলা হয়। ওগুলো বলা হয় যৌগমূলক। তাইলে এই যে MnO4-, ওরা সবসময় একসাথে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, আমরা মিথিলার পড়ছিলাম কোনটা? সালফেট, তাই না? এটা SO4-2- এক লগে লিখতে হয় এরকম, SO4-2-। হ্যাঁ, SO4-2- এক লগে লিখতে হয়। এই যে MnO4 একটা মাইনাস, তাহলে এখানে এই MnO4 একটা মাইনাস, তাহলে পটাশিয়াম কত বলো তো? পটাশিয়াম হচ্ছে একটা প্লাস। এখানে মূলত এ পটাশিয়াম প্লাস আর MnO4-, এই দুজনের ঘর সংসারের ফলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রডিউস হচ্ছে। এখন পরীক্ষায় আসবে, এইখানে তুমি পটাশিয়াম দেখতে পাচ্ছ, বললো এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? এটা যদি বের করতে বলে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, চলো আমরা সেটা বের করি। তাইলে এখানে আমাদের এই পারম্যাঙ্গানেট MnO4-, আচ্ছা আমরা পুরোটাই বের করি। আমরা এখান থেকে আমরা পুরোটাই এখানে বের করার ট্রাই করি। তাহলে আমাদের KMnO4। হ্যাঁ, এখন আসো, পটাশিয়াম সে গ্রুপ নাম্বার 1, অলওয়েজ সে একটা ইলেকট্রন দিতে পারে। তাহলে আমরা তো পটাশিয়ামটা জানি, ও জারণ সংখ্যা কত পটাশিয়ামের? ও জারণ সংখ্যা কত? পটাশিয়াম জারণ সংখ্যা হচ্ছে 1+1। আচ্ছা, অক্সিজেন, অক্সিজেন সে হচ্ছে 16 নম্বর গ্রুপে। আচ্ছা, এই জিনিসটা আমি পড়াই নাই যে তোমার কোন গ্রুপে থাকলে তোমার হচ্ছে যে সে কয়টি ইলেকট্রন দিতে পারে, আমি নিতে পারি, জিনিসটা পড়াই নাই। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে পড়াই দিব। অক্সিজেন 16 নম্বর গ্রুপে, সে 2টি ইলেকট্রন নিতে পারে। তো কেন 2টা নিতে পারে এটা আমরা পড়াবো, অসুবিধা নাই। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, এটা আমরা জানি। ম্যাঙ্গানিজটা আমরা জানি না, এটা ওয়াট। ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে x। তাইলে প্রশ্ন মতে পটাশিয়াম হচ্ছে +1, ওকে, ম্যাঙ্গানিজ হচ্ছে x প্লাস, অক্সিজেন হচ্ছে -2 × 4। সবগুলো যোগ করলে কত আসবে বলো তো? সবগুলো যোগ করলে কত আসবে? এখানের মধ্যে কোনো চার্জ আছে? এখানে কোনো চার্জ আছে? সবগুলো যোগ করলে 0 আসবে। তাহলে আমাদের এখানের মধ্যে +1 +x আর +1 আছে -8 = 0। তো x = কত আসে বলো তো? তাহলে আমাদের x - 7 = 0 বা x = +7। তাহলে এখানে আমাদের এই যে ম্যাঙ্গানিজ তার জারণ সংখ্যা হচ্ছে +7। তোমাকে যদি বলতো যে এই যে ম্যাঙ্গানেট আয়ন, এখানের মধ্যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, তাহলে আমরা জানি না ওর জারণ সংখ্যা কত। ধরি ওর জারণ সংখ্যা হচ্ছে x, তাহলে x প্লাস অক্সিজেনটা আমরা জানি -2 × 4 = কত লিখবো বলো তো? এখন = কত লিখবো? এই যে Mn এবং O4 পুরোটা মিলে কত হয়েছে? -1 হয়েছে।
আগেরটাতে কেন শূন্য লিখছিলাম? কারণ আগেরটাতে কোনো চার্জ ছিল না এখান দিয়ে, এই জন্য আমরা শূন্য লিখছিলাম। এখানে চার্জ আছে -1। এখন দেখো সেম জিনিস আসবে তোমার এখানে, এক্স -8 ইকুয়াল টু -1, বা এক্স ইকুয়াল টু -1 +8, বা এক্স ইকুয়াল টু +7। আগেরবার কত আসছে? +7 আসছে। এইভাবে আমরা যে কোনো কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় হিসাব আসতে পারে, আমরা এইভাবে বের করতে পারি। ওকে, চলো আমরা আরও কতগুলো বের করি। সবাই সামনে যদি খাতা কলম থাকে তাহলে আমরা বের করার ট্রাই করি। চলো, এইখানে এটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এটা হলো মূলত ACr2O7, এটা 2 এইভাবে আছে এটা। হ্যাঁ, তাহলে এখানে যদি বের করতে বলে কি করবো? আমরা তো জানি না। আমরা ধরলাম ক্রোমিয়ামের জারণ সংখ্যা হলো এক্স, তাহলে পটাশিয়াম হচ্ছে +1 ইন্টু 2, ক্রোমিয়াম হচ্ছে এক্স, কয়টা এক্স? 2টা এক্স ইন্টু 2, প্লাস অক্সিজেন 7টা, আমরা জানি একটা অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 7। এখন আমাকে বলো আর্টস কমার্স ইকুয়াল টু কত লিখবো? আমরা ইকুয়াল টু কত লিখবো? এই যে পটাশিয়াম +1 ইন্টু 2, ক্রোমিয়াম হচ্ছে এক্স 2টা, অক্সিজেন -2 ইন্টু 7 ইকুয়াল টু 0 লিখবো, কারণ এখানে কোনো চার্জ তো নাই, 0 লিখবো। তাহলে কত আসলে এখানের মধ্যে? +2 +2x -7 দুগুণা 14 ইকুয়াল টু 0। তাইলে আমাদের 2x - 12 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত আসবে? আমাদের +6 আসবে। তার মানে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6। এখন তোমাকে এটা না দিয়ে তোমাকে যদি বলতো যে তুমি বাবা ACr2O7 2-, এইখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? দেখবো সেম আসবে। কিভাবে? এই ক্রোমিয়াম ধরলাম এক্স, তাহলে x ইন্টু 2 প্লাস অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 7 ইকুয়াল টু কত লিখবো তখন? এই যে ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু -2 লিখবো। এখন দেখো হিসাব বলে সেম আসবে। তাহলে 2x -7 দুগুণে 14 ইকুয়াল টু -2, বা 2x ইকুয়াল টু -2 প্লাস 14, তাহলে 2x ইকুয়াল টু +12, তাই x ইকুয়াল টু +6। এটা বের করি তো আমরা Cl2O7। এখানে ক্লোরিনেটটা আমরা বাইর করব, সবাই ট্রাই করি। ধরলাম ক্লোরিনেটটা আমরা জানি না, তাহলে ক্লোরিনেটটা হচ্ছে এক্স, তাহলে x ইন্টু 2, অক্সিজেনটা আমরা জানি -2, প্লাস অক্সিজেন হচ্ছে আমাদের -2 ইন্টু 7 ইকুয়াল টু কত লিখবো? ইকুয়াল টু আমরা 0 লিখব, কারণ এখানে তো যোগের কোনো চার্জ নাই। ওকে, তাইলে 2x -7 দুগুণা 14 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 14, x ইকুয়াল টু +7। তাই ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে +7। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে এখানে এই সালফারের জারণ সংখ্যাটা বের করি। H2SO4। আচ্ছা, আমি যৌগ ফরমেশনটা একটু পড়াইতে হবে, কারণ H2SO4 কীভাবে হয়েছে ওটা অনেকে বুঝবা না। মূলত এ হচ্ছে হাইড্রোজেন আর এ হচ্ছে সালফার। হ্যাঁ, সালফারের যোজনী হচ্ছে 2, এদিকে আসে, হাইড্রোজেন যোজনী হচ্ছে 1 এদিকে। আচ্ছা, এটা আমরা কালকে ক্লাসে পড়াবো যে যোজনী দিয়ে কীভাবে আমি যৌগ ফরমেশন করি। সো এখন আপাতত এটা দেখে রাখো, আমি শিখাবো কালকে, নাহলে পরে তুমি বুঝবা না যে H2SO4 এখানে H2 কেন হইলো, SO4 কই গেল। ওকে, সালফারেটটা এখানে আমরা বের করব। তাইলে ধরলাম সালফারেট হচ্ছে এক্স, হাইড্রোজেন হচ্ছে আমরা জানি +1, তাহলে +1 ইন্টু 2, প্লাস সালফার হচ্ছে এক্স, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 4 ইকুয়াল টু 0, বা আমাদের +2 প্লাস এক্স -8 ইকুয়াল টু 0, বা x - 6 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু +6, তাহলে সালফার হচ্ছে এখানে +6। আচ্ছা, এখানে আমরা আয়রনের জারণ সংখ্যাটা বের করব। এই যৌগটাকে বলা হয় ফেরিসায়ানাইড আয়ন। এগুলো কি হয়েছে আস্তে আস্তে জানবা সামনে, আমরা জাস্ট এখানে আজকে জারণ সংখ্যাটা বের করা শিখতেছি।
তাইলে এই সায়ানাইডটা ও মূলত এইভাবে থাকে, এই যে এই সায়ানাইড, তার মানে সায়ানাইডের জেনারেশন করলে -1, হ্যাঁ, সায়ানাইড হচ্ছে -1, এসিএন -1, তাহলে আয়রন হচ্ছে আমরা জানি না এক্স, তাহলে এক্স প্লাস, হ্যাঁ, সায়ানাইড হচ্ছে আমাদের -1, তাহলে কয়টা -1, 6 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু কত, A3 মাইনাস, ইকুয়াল টু -3। তাইলে আমরা লিখবো এখানের মধ্যে এক্স -6 ইকুয়াল টু -3, বা এক্স ইকুয়াল টু -3 প্লাস 6, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু +3, এক্স ইকুয়াল টু হচ্ছে +3, তাহলে এ আয়রনটা হচ্ছে +3। এটা আমরা বের করি লাস্ট ওয়ান এখানের মধ্যে আমাদের। তাহলে এখানে আমরা কপারটা বের করব, কপার, হ্যাঁ, কপার আমরা জানি না, কপার হচ্ছে এক্স প্লাস এই যে NH3, এটা একটা পুরো একটা যৌগ NH3, এটা বললাম অ্যামোনিয়া NH3, আমরা পড়বো যে কীভাবে NH3 ফর্ম হয়, হ্যাঁ, এগুলো আমরা পড়বো কালকে ক্লাস, আমরা ইনশাল্লাহ এগুলো পড়বো, তাহলে তোমরা বুঝবা যে NH3 কেন, এটা NH3 কেন হইলো, ওর লোকে 3 কেন দিছে, ওইখানে 1 কেন দিছে, কালকে ক্লাসে পড়াবো। তাহলে এই যৌগর জেনারেশনগুলো 0, NH3 তো কোনো চার্জ নাই, তাহলে হচ্ছে 0, 0 ইন্টু কয়টা 0, 0 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে কত, A2 প্লাস, 2 প্লাস, তাহলে কত আমাদের এক্স প্লাস 0 ইকুয়াল টু 2 প্লাস, বা এক্স ইকুয়াল টু 2 প্লাস, তাহলে এই যে কপার এ হচ্ছে এখানের মধ্যে 2 প্লাস। এর মাধ্যমে আমরা জেনারেশন সংখ্যাটা কীভাবে বের করে সেই জিনিসটা শিখলাম। ওকে, সাইমা NH3 একটা যৌগ, এটা আমি পড়া নেই তোমাদের এখনো, যে কেন NH3 হলো এখানের মধ্যে, এটা যৌগটা কেমনে হলো, মূলত নাইট্রোজেন একটা পরমাণু, হাইড্রোজেন একটা পরমাণু, তো নাইট্রোজেনের যোজন হলো 3, এটা ওকে দিল, ওর যোজন হলো 1, ওকে দিল। এখন কেন এরকম দেয়, এই জিনিসটা কেমন হয় সেই জিনিসটা আমরা কালকে ক্লাসে ব্যাখ্যা করবো।